যদি আমি আপনাকে এই দুটি বিকল্পের মধ্যে বেছে নিতে বলি, আপনি কোনটি বেছে নেবেন? ক, পরবর্তী 30 দিন আমি আপনাকে প্রতিদিন $1000 দেব। খ, পরবর্তী 30 দিন আমি আপনাকে প্রথম দিনে 1 সেন্ট, দ্বিতীয় দিনে 2 সেন্ট, তৃতীয় দিনে 4 সেন্ট, চতুর্থ দিনে 8 সেন্ট এবং এভাবে প্রতিদিন দ্বিগুণ করে দেব। আপনার কাছে 3 সেকেন্ড আছে সিদ্ধান্ত নিতে। বাক, যদি আপনি বিকল্প বেছে নেন, অভিনন্দন। 30 দিনের শেষে আমি আপনাকে $30,000 দেব। এখন যদি আপনি বিকল্প বেছে নেন, তাহলে আমি আপনাকে $5,368,709 এবং 12 সেন্ট দেব। ঠিক তাই, এখানে টেবিলটি প্রমাণ হিসাবে। যদি আপনি টেবিলটি সাবধানে দেখেন, তাহলে আপনি দেখবেন যে 20 দিন পেরিয়ে যাওয়ার পরেও আপনি ভাববেন যে আপনি একটি ভয়ানক সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু মাসের শেষ 10 দিনে সবকিছু বদলে যায়। এটাই ঘাতীয় বৃদ্ধির শক্তি। ঘাতীয় বৃদ্ধির একটি ধারণা থাকা আমাদের পৃথিবীকে এমনভাবে বোঝাতে সহায়তা করে যা শুধুমাত্র স্বতঃসিদ্ধভাবে বোঝা কঠিন। চলুন কয়েকটি উদাহরণ দেখি। যখন আমরা সংবাদে শুনি যে মুদ্রাস্ফীতি 10% রয়েছে, আমরা আসলে বুঝতে পারি না এর অর্থ কী। সরল গণিত দিয়ে এটি বোঝা সহজ। সংখ্যা 70 দিয়ে শুরু করুন এবং বৃদ্ধি হার এবং শতাংশ দ্বারা ভাগ করুন। এই উদাহরণে 70 ভাগ করা 10 দ্বারা সমান 7 বছর। তাহলে সংবাদ যা বলছে তা হল আপনার বর্তমান সকল অর্থের মূল্য মাত্র 7 বছরে অর্ধেক হয়ে যাবে। যদি এখন আপনার ব্যাংকে $10,000 থাকে, তাহলে 7 বছরে আপনার কাছে মাত্র $5,000 থাকবে। আরেকটি উদাহরণ, যদি আপনার বস প্রতিশ্রুতি দেন যে প্রতি বছর আপনার বেতন 7% বৃদ্ধি পাবে, তাহলে তা আপনার বর্তমান বেতন দ্বিগুণ হতে প্রায় 10 বছর লাগবে। 70 ভাগ করা 7% দ্বারা সমান 10 বছর। তাহলে এই সবগুলির আপনার জন্য অর্থ কী? যখন এটি ঘাতীয় বৃদ্ধির কথা আসে, আপনার স্বতঃসিদ্ধের উপর বিশ্বাস করবেন না। আপনার কোনোটিই নেই, এটি গ্রহণ করুন। আমরা মানুষরা রৈখিক বৃদ্ধি বুঝতে উদ্ভূত হয়েছি, ঘাতীয় নয়। যা সত্যিই সাহায্য করে তা হলো একটি ক্যালকুলেটর বা 70-এর নিয়ম, যা আমরা উপরে আলোচনা করেছি। 70-এর নিয়ম শতভাগ সঠিক নয়, এটি কেবল একটি দ্রুত উপায় যাতে বৃদ্ধির হারগুলি কী বোঝায় তা বুঝতে। প্রাচীন পার্সিয়ানরা ভালোভাবে সচেতন ছিলেন যে মানুষগুলি শতাংশ বৃদ্ধির হারগুলি নিয়ে লড়াই করত। এখানে একটি আকর্ষণীয় গল্প আছে। একবার একজন জ্ঞানী আদালতীয় ব্যক্তি রাজাকে একটি দাবার বোর্ড উপহার দেন। উপহারে মুগ্ধ হয়ে রাজা তাকে বললেন, কিভাবে আমি তোমাকে ধন্যবাদ জানাতে পারি? আদালতীয় ব্যক্তি উত্তর দিলেন, আপনার মহিমা, আমি কিছুই চাই না, শুধু দাবার বোর্ডটি ধানের শস্য দিয়ে ঢেকে দিন, প্রথম স্কোয়ারে 1 শস্য রেখে এবং পরবর্তী প্রতিটি স্কোয়ারে পূর্ববর্তী সংখ্যার দ্বিগুণ করে। রাজা আশ্চর্য হলেন। তোমার মতো বিনম্র অনুরোধ করার জন্য আদালতীয় ব্যক্তি তোমার প্রতি সম্মান প্রদর্শন করি, কিন্তু কত ধান দরকার? রাজা অনুমান করলেন প্রায় 1টি বস্তা। শুধুমাত্র তার চাকরা প্রথম স্কোয়ারে 1 শস্য, দ্বিতীয় স্কোয়ারে 2টি শস্য, তৃতীয় স্কোয়ারে 4 শস্য এবং এভাবে রাখতে শুরু করলে তিনি বুঝতে পারলেন যে তাকে পৃথিবীতে বৃদ্ধি পাওয়া সব ধানের চেয়েও বেশি ধান প্রয়োজন হবে। তাহলে এই ভিডিওর পার্ট নম্বর 1 হল, কখনোই আপনার স্বতঃসিদ্ধের উপর বিশ্বাস করবেন না যখন এটি ঘাতীয় বৃদ্ধির হারগুলির কথা আসে। একটি ক্যালকুলেটর বা 70-এর নিয়ম ব্যবহার করুন। পাঠ, ডুবে যাওয়া খরচের ভুল ধরন। আমি বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম, আমি ভালো পোশাক পরা শুরু করার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই প্রথম কাজগুলির মধ্যে একটি ছিল ব্যয়বহুল জুতা কেনা। আমি ধনী ছাত্র ছিলাম না, তাই এটি আমার জন্য একটি বড় ব্যাপার ছিল। আমি আমার ঘনিষ্ঠ বন্ধুর সাথে দোকানে গিয়েছিলাম এবং আমরা একসঙ্গে জুতা বেছে নিয়েছিলাম। কয়েকদিন পরে আমি বুঝতে পারলাম যে আমি সত্যিই জুতা পছন্দ করছি না এবং এগুলো খুব অস্বস্তিকর লাগছে। আমি আমার বন্ধুকে এই পরিস্থিতি সম্পর্কে বলেছিলাম এবং সে অর্ধেক দামে কিনতে চেয়েছিল, কিন্তু আমি না বললাম। তাই আমি এগুলো পরা চালিয়ে গেলাম, সত্ত্বেও যে এগুলো অস্বস্তিকর ছিল এবং আমার বাকি পোশাকের সাথে ভালো যায়নি। অবশেষে কয়েক সপ্তাহ পরে আমি আর নিতে পারলাম না এবং এগুলো পরা বন্ধ করলাম, কিন্তু আমি সবসময় এগুলো প্রবেশদ্বারে শেলফে রাখতাম। বছরের পর বছর আমি এই জুতা এক ঘর থেকে অন্য ঘরে নিয়ে গিয়েছি এবং বছরের পর বছর এগুলো শেলফে জায়গা দখল করেছে। শুধু তাই নয়, প্রতিবার আমি বাড়িতে ঢুকতে বা বের হতে দেখতাম এগুলো প্রবেশদ্বারে এবং এগুলো আমাকে খারাপ অনুভব করাতো, কিন্তু আমি এখনও এগুলো রেখেছিলাম। আমি এগুলো সহজেই ফেলে দিতে পারিনি বা কাউকে দিতে পারিনি। কেন? কারণ আমি এদের জন্য এত টাকা দিয়েছি। আমার সাথে যা ঘটেছিল তা ডুবে যাওয়া খরচের ভুল ধরন নামে পরিচিত। এটি এমন একটি প্রবণতা যেখানে আমরা ইতিমধ্যে বিনিয়োগ করা শক্তি বা ইতিমধ্যে খরচ করা অর্থের মূল্যায়ন করি এবং ভবিষ্যতে হারিয়ে যাওয়া শক্তি বা অর্থ উপেক্ষা করি।
অন্য কথায়, আমরা অতীতের উপর ফোকাস করি ভবিষ্যতের পরিবর্তে। ডুবে যাওয়া খরচের ভুল ধরন হল সবচেয়ে সাধারণ জ্ঞানীয় পক্ষপাতগুলির মধ্যে একটি যা আমরা শিকার হই। উদাহরণস্বরূপ, আপনার একটি বিষাক্ত সম্পর্ক আছে কিন্তু আপনি এটি শেষ করতে পারছেন না কারণ আপনি এই সম্পর্কের জন্য অনেক বছর দিয়েছেন। আপনার ওয়ার্ডরোবের পুরানো কাপড় আছে যা আপনি আর পরেন না কিন্তু আপনি এখনও সেগুলো রাখেন সত্ত্বেও যে আপনি সম্ভবত সেগুলো আর কখনো পরবেন না। আপনি এমন একটি খাবার কিনেছেন যা একটি ভয়ানক পছন্দ হয়ে গেছে কিন্তু আপনি এখনও এটি খান কারণ আপনি এর জন্য টাকা দিয়েছেন। আপনার একটি ব্যবসা আছে কিন্তু এটি ভালো চলছে না, তবুও আপনি এটি চালিয়ে যাচ্ছেন কারণ আপনি এটি বাড়াতে 2 বছর ব্যয় করেছেন। আপনি একটি শেয়ার কিনেছেন এবং কয়েকদিন পরে এটি 50% কমে গেছে এবং আপনি এটি বিক্রি করতে চান কিন্তু আপনি নিজেকে বলছেন, আমি এখন এটি বিক্রি করতে পারি না কারণ এটি এর মূল্যের 50% হারিয়েছে। এই ধরনের চিন্তা অযৌক্তিক এবং ডুবে যাওয়া খরচের ভুল ধরনের একটি নিখুঁত উদাহরণ। আপনি সেই শেয়ারের জন্য কত টাকা দিয়েছেন তা আপনার ভবিষ্যতের সিদ্ধান্তে কোনো প্রভাব ফেলা উচিত নয় যে এটি বিক্রি করবেন বা রাখবেন। ক্রয় মূল্য, আপনি এটি জন্য যে মূল্য দিয়েছেন, কোনো ভূমিকা পালন করা উচিত নয়। একমাত্র জিনিস যা আপনাকে ফোকাস করা উচিত তা হল আজ থেকে সেই শেয়ারের ভবিষ্যৎ কর্মক্ষমতা। এটি আপনার জন্য অর্থ উপার্জন করবে কিনা। বিদ্রূপ হল যে বিনিয়োগ যত বেশি অর্থ হারায়, বিনিয়োগকারীরা তত বেশি এর সাথে লেগে থাকার প্রবণতা থাকে যা একটি ভুল। ঠিক আছে, এখন যেহেতু আপনি ডুবে যাওয়া খরচের ভুল ধরনটি বুঝতে পেরেছেন, এখানে কিভাবে আপনি এটি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। 1 নম্বর, পিছনে তাকাবেন না। এটি আপনি যে দাম দিয়েছেন বা আপনি যে সময় এবং শক্তি ব্যয় করেছেন তা নির্বিশেষে। প্রতিটি দিনকে একটি নতুন দিন হিসাবে দেখুন। 2 নম্বর, যদি আপনি কিছু গবেষণায় সময় ব্যয় করেন, ধরা যাক একটি শেয়ার, সেই সময় ব্যয়কে আপনার কেনাকাটার সিদ্ধান্তে প্রভাবিত করতে দেবেন না। সংক্ষেপে, ডুবে যাওয়া খরচের ভুল ধরন হল একটি খুব গুরুতর এবং ঘন ঘন ফাঁদ যা আমরা প্রতিদিন জীবনে, ব্যবসায় এবং বিশেষ বিনিয়োগের সম্মুখীন হই। অতীত হল অতীত, এটি আপনার ভবিষ্যৎকে আঘাত করতে দেবেন না। সবসময় নিজেকে জিজ্ঞাসা করুন, আজ থেকে শুরু করে এই সিদ্ধান্তের সাথে লেগে থাকার কোনো অর্থ আছে কিনা। 3 নম্বর, সংযুক্তি ভুল ধরন। আপনার মনে হয় এই বাক্যগুলির মধ্যে কোনটি সত্য হওয়ার সম্ভাবনা বেশি? আজ সকালে আমার 2টি টায়ার পাংচার হয়েছিল। আজ সকালে আমার 2টি টায়ার পাংচার হয়েছিল কারণ আমি একটি নির্মাণ সাইটের পাশ দিয়ে গিয়েছিলাম। বেশিরভাগ মানুষ বিকল্পটি বেছে নেয়। এটি বিশ্বাস করা সহজ যে কারো 2টি টায়ার পাংচার হয়েছে যদি তারা বলে যে এর একটি ভালো কারণ ছিল, তাই না? দুর্ভাগ্যবশত উত্তরটি ভুল। বিকল্পটির সত্য হওয়ার সম্ভাবনা বেশি। কেন? বিকল্পটি সত্য হওয়ার জন্য আপনার শুধুমাত্র একটি শর্ত পূরণ করতে হবে, 2টি টায়ার পাংচার। এখন বিকল্পটি সত্য হওয়ার জন্য আপনাকে 2টি শর্ত পূরণ করতে হবে, 2টি টায়ার পাংচার এবং একটি নির্মাণ সাইটের পাশ দিয়ে গাড়ি চালানো। যত বেশি শর্ত পূরণ করতে হবে, তত কম ঘটনার সম্ভাবনা থাকে। উদাহরণস্বরূপ, প্রতি বছর অনেক মানুষ ভ্রমণ করে। তার চেয়েও কম মানুষ ইউরোপে ভ্রমণ করে। তার চেয়েও কম মানুষ ব্যবসায়িক উদ্দেশ্যে ইউরোপে ভ্রমণ করে। বছরের শেষে ব্যবসায়িক উদ্দেশ্যে ইউরোপে ভ্রমণ করে এমন মানুষের সংখ্যা আরও কম। যত বেশি শর্ত পূরণ করতে হবে, তত কম সম্ভাবনা থাকে। তাহলে কেন মানুষ বিকল্পটি বেছে নেয়? এর কারণ হল সংযুক্তি ভুল ধরন। এটি ঘটে যখন একটি উপসেট পুরো সেটের চেয়ে বড় মনে হয়। আমরা সংযুক্তি ভুল ধরনের সহজ শিকার কারণ আমরা সাদৃশ্যপূর্ণ বা সম্ভাব্য গল্পের প্রতি একটি স্বাভাবিক আকর্ষণ অনুভব করি। যদি কেউ আপনাকে বলে যে তাদের একসাথে 2টি টায়ার পাংচার হয়েছে, আপনি ভাববেন তারা মিথ্যা বলছে। কিন্তু যদি তারা আপনাকে একটি ভালো কারণ বলে কেন এটি ঘটেছে, আপনি তাদের বিশ্বাস করার প্রবণতা দেখান। এবং অনেক মানুষ এটি ব্যবহার করে আপনাকে প্রভাবিত করতে, যেমন চিত্রনাট্যকার এবং লেখকরা। যেমন আমরা যখন কোনো গল্প দেখি বা পড়ি, যত বেশি বিস্তারিত সেটা হয়, তত বেশি বিশ্বাসযোগ্য মনে হয়। অন্যদিকে, খুব সাধারণ একটি গল্প অনেক সময় বিশ্বাসযোগ্য মনে হয় না, যদিও সেই সাধারণ গল্প বাস্তব জীবনে ঘটার সম্ভাবনা বেশি। লেখকরা এটা জানেন, তাই তারা কল্পিত গল্পকে বিশ্বাসযোগ্য করার জন্য বিস্তারিত যোগ করেন। ধরা যাক, আপনি এলিয়েন নিয়ে একটি সিনেমা দেখছেন এবং হঠাৎ নিজেকে কাঁদতে দেখলেন। এটা এক ধরনের নিরীহ প্রতারণা। কিন্তু জানেন কি আর কারা এই ধরনের কৌশল ব্যবহার করে আপনাকে প্রতারণা করে? বিক্রেতারা, রাজনীতিবিদরা, গুরু বা মোটিভেশনাল স্পিকাররা। তাহলে কিভাবে এই ধরনের প্রতারণা থেকে নিজেকে রক্ষা করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময়? মনে রাখবেন, আমাদের মনে যুক্তিযুক্ত গল্পের জন্য একটি দুর্বল জায়গা রয়েছে। যখন কেউ আপনাকে কোনো গল্প বলে কিছুতে রাজি করানোর চেষ্টা করে, তখন অতিরিক্ত সুবিধাজনক তথ্য এবং সূক্ষ্ম সমাপ্তির দিকে সতর্ক থাকুন। মনে রাখবেন, মানুষ আপনাকে তাদের ইচ্ছেমতো কাজ করানোর জন্য যে কোনো কৌশল ব্যবহার করতে পারে। 4. মনোযোগের বিভ্রম।
1990-এর দশকে হার্ভার্ডের জ্ঞানীয় মনোবিজ্ঞানী ড্যানিয়েল সিমন্স এবং ক্রিস্টোফার শ্যাব্রি দুটি দল শিক্ষার্থীদের ভিডিও ধারণ করেছিলেন যারা একে অপরের মধ্যে বাস্কেটবল পাস করছিল। ভিডিওতে একটি দল কালো টি শার্ট পরেছিল এবং অন্যটি সাদা টি শার্ট। দর্শকদের বলের পাসিং গণনা করতে বলা হয়েছিল। উভয় দল বৃত্তাকারে চলাফেরা করছিল, পাস করছিল এবং গ্রহণ করছিল। ভিডিওটির মাঝামাঝি কিছু অদ্ভুত ঘটনা ঘটে। একটি গরিলার পোশাক পরা একজন শিক্ষার্থী রুমের কেন্দ্রে প্রবেশ করে, তার বুক চাপড়ায় এবং আবার দ্রুত অদৃশ্য হয়ে যায়। ভিডিও শেষ হলে আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি গরিলাটিকে লক্ষ্য করেছেন কিনা। অর্ধেক দর্শক অবাক হয়ে মাথা নাড়েন। গরিলা? কোন গরিলা? এখন যদি আপনি জানেন যে একটি গরিলা আসছে, তাহলে আপনি সম্ভবত এটি দেখবেন কারণ আপনার মনোযোগ অর্ধেক সাদা টি শার্ট পরা খেলোয়াড়দের উপর এবং অর্ধেক গরিলার দিকে থাকবে। কিন্তু যদি আপনি ধারণা না করেন, তাহলে আপনার মনোযোগ এতটাই গণনা করা নিয়ে ব্যস্ত থাকবে যে আপনি সবকিছু মিস করবেন। এটা জীবনে কিভাবে কাজ করে, তাই না? আপনি মনে করেন আপনি সতর্ক এবং বুদ্ধিমান এবং আপনার চারপাশে যা ঘটছে সবকিছু লক্ষ্য করছেন। কিন্তু সত্য হল আপনি সঠিকভাবে শুধুমাত্র সেই জিনিসগুলি লক্ষ্য করেন যেগুলিতে আপনার মনোযোগ কেন্দ্রীভূত হয়। জীবন হল বাস্কেটবল খেলোয়াড়দের সাথে সেই ভিডিওর মতোই ব্যস্ত। কিছু অস্বাভাবিক ঘটতে পারে, কিন্তু আমরা তা দেখতে নাও পারি। বড় এবং বিশিষ্ট হওয়াই যথেষ্ট নয় দেখতে পাওয়ার জন্য। অস্বাভাবিক এবং বড় জিনিসগুলি প্রত্যাশিত হতে হবে দেখার জন্য। এর মানে হল যে এখন আপনার জীবনে বড় বড় জিনিস ঘটতে পারে যা আপনি লক্ষ্য করছেন না, কারণ আপনি তাদের দিকে তাকাচ্ছেন না। উদাহরণস্বরূপ, আপনি কি কখনো কাউকে বলতে শুনেছেন, আমি এত বেশি কাজ করতাম যে আমি খেয়াল করিনি আমার বিয়ে ভেঙে যাচ্ছে, আমি প্রায় এটি বাঁচাতে পারিনি। আপনি ভাবতে পারেন তারা তাদের বিয়ের সমস্যাগুলি কিভাবে খেয়াল করতে পারেনি। তাদের মনোযোগ সম্পূর্ণরূপে অন্য কিছুর দিকে নিবদ্ধ ছিল, তা ছিল কাজ। তাই সম্ভব যে তারা সত্যিই খেয়াল করেনি তাদের জীবনের অন্যান্য দিকগুলিতে কি ঘটছিল। একই জিনিস আমাদের সন্তানদের, আমাদের কর্মজীবন বা আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রেও ঘটতে পারে। এটাই কারণ আমরা আমাদের ছোটবেলার দিকে ফিরে তাকাই এবং বলি, আমি এটা করতে পেরেছি তা বিশ্বাস করতে পারছি না, বা আমি এটা আসতে দেখিনি তা বিশ্বাস করতে পারছি না। যাতে মনোযোগের বিভ্রম আপনাকে আপনার ইচ্ছার চেয়ে বেশি প্রভাবিত না করে, এখানে কিছু অনুশীলন আপনি চেষ্টা করতে পারেন। 1. আপনার একটি গুরুত্বপূর্ণ ইভেন্টের আগে অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন। উদাহরণস্বরূপ, যদি আপনার দুইজন ম্যানেজার আগামীকাল আপনার প্রেজেন্টেশনের সময় তীব্র তর্ক শুরু করেন, আপনি কি করবেন? অবাস্তব পরিস্থিতি কল্পনা করা আপনাকে একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে বিষয়গুলো দেখতে সাহায্য করতে পারে এবং আপনার দৃষ্টি প্রসারিত করতে পারে। 2. ধ্যান করুন। ধ্যান আপনাকে মনোযোগ ধরে রাখতে এবং মস্তিষ্ককে পরিষ্কার রাখতে সাহায্য করে। 3. যদি আপনি মনে করেন কেউ আপনাকে কোনো বিষয়ে রাজি করানোর বা প্রতারণা করার চেষ্টা করছে, কিন্তু আপনি ঠিক বুঝতে পারছেন না কেন, তাহলে অপেক্ষা করুন এবং ভাবুন তারা কি বলতে এড়িয়ে যাচ্ছে। শব্দের পাশাপাশি নীরবতার দিকেও মনোযোগ দিন। 4. বর্তমান মুহূর্তে থাকুন। আপনার মন যেন অকারণে ঘোরাফেরা না করে সেদিকে নজর রাখুন। অতীত বা ভবিষ্যতের বদলে এখনকার ঘটনা এবং আশেপাশের মানুষের দিকে বেশি মনোযোগ দিন। 5. সিদ্ধান্ত ক্লান্তি এবং তথ্যের পক্ষপাতিত্ব। সিদ্ধান্ত ক্লান্তি। সিদ্ধান্ত নেওয়া খুবই ক্লান্তিকর, এমনকি তা সূক্ষ্ম সিদ্ধান্ত হলেও। কখনো কি ভ্রমণের ওয়েবসাইটে বিভিন্ন হোটেলের তুলনা করে একটি হোটেল বেছে নেওয়ার চেষ্টা করেছেন? ভ্রমণের পরিকল্পনা একটি ইতিবাচক উদাহরণ, যা আমাদের সম্পূর্ণ ক্লান্ত করে ফেলে যখন আমরা তুলনা, বিশ্লেষণ এবং সিদ্ধান্ত নেওয়ার পর্বগুলো শেষ করি। এটি সিদ্ধান্ত ক্লান্তি, ডিসিশন ফ্যাটিগ নামে পরিচিত। অনেক কোম্পানি জানে যে যদি তারা আপনাকে তাদের পণ্যের মধ্যে নির্বাচন করতে করতে ক্লান্ত করে ফেলে, তবে আপনি হয়তো কিছুই কিনবেন না। তারা তা হতে দিতে চায় না। এজন্য কোম্পানি এবং দোকানগুলো খুব বাছাই করা পণ্য প্রদর্শন করে এবং আপনার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটি সহজ করার জন্য খুব মনোযোগী থাকে। এবং এখানেই এটি আপনার জন্য বিপজ্জনক হয়ে ওঠে। যদি আপনি সিদ্ধান্ত ক্লান্তির কারণে ক্লান্ত হয়ে যান, তাহলে আপনি বিজ্ঞাপন বা দক্ষ বিক্রেতার কথায় বেশি প্রভাবিত হতে পারেন। ফলাফল, আপনি হয়তো এমন কিছু কিনে ফেলবেন যা পরে আপনি অনুশোচনা করবেন। তাহলে কি করবেন? যদি সম্ভব হয়, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সকালে নিন, যখন আপনি বিশ্রামপ্রাপ্ত। এমন পরিস্থিতি যেখানে অন্যরা আপনার জন্য সিদ্ধান্ত নেবে, যেমন আপনার বসের কাছে বেতন বাড়ানোর অনুরোধ করা, সেগুলিও সকালে করার চেষ্টা করুন। কেনাকাটা বা ব্যাংকে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের জন্য আপনার মাথা এবং শরীর বিশ্রামপ্রাপ্ত রাখা নিশ্চিত করুন। আরেকটি বিষয় খেয়াল রাখুন, আপনার সামনে যত বেশি বিকল্প থাকে, আপনি সিদ্ধান্ত নিতে তত কম আগ্রহী হয়ে পড়বেন। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কমই বেশি। উদাহরণস্বরূপ, যদি আমি আপনাকে এই ভিডিওটি পছন্দ করতে, মন্তব্য করতে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে এবং এটি শেয়ার করতে বলি, তাহলে সম্ভবত আপনি কিছুই করবেন না।
কিন্তু যদি আমি শুধু একটি অনুরোধ করি, যেমন যদি আপনি ভিডিওটি উপভোগ করেন তাহলে একটি লাইক দিন, আমার সাফল্যের হার বেশি হবে। 6. সামাজিক অলস্তা। আপনি কি কখনো খেয়াল করেছেন যে যদি আপনি 3 জনের একটি মিটিংয়ে থাকেন তখন আপনি আলোচনায় অংশগ্রহণ করার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যদি সেই মিটিংয়ে 2-0 জন থাকে তখন আপনার অংশগ্রহণ কমে যায়? এটি শুধুমাত্র লজ্জা বা প্রকাশের বিষয় নয়, এটি ঘটে কারণ আমাদের মস্তিষ্ক বুঝতে পারে যে যত বেশি মানুষ একটি নির্দিষ্ট লক্ষ্যে কাজ করছে তত কম ব্যক্তিগত প্রচেষ্টা প্রয়োজন। বিজ্ঞানীরা এই প্রভাবকে সামাজিক অলস্তা সোশ্যাল লোয়েফিং বলে। এটি ঘটে যখন ব্যক্তিগত কর্মক্ষমতা দলের প্রচেষ্টার মধ্যে মিশে যায় এবং দলের সদস্য সংখ্যা যত বাড়ে তত ছোট হয়ে যায়। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার বিভাগের মিটিংয়ে যারা আলোচনায় অংশ নেয় না তারা অলস, কিন্তু তা নয়। সামাজিক অলসতা অবচেতনভাবে ঘটে এবং এটি এমনকি প্রাণীদের মধ্যে দেখা যায়। উদাহরণস্বরূপ, একটি গাড়ি টানার সময় একক ঘোড়া যদি একা টানে তাহলে এটি বেশি পরিশ্রম করবে, কিন্তু যদি অন্য একটি ঘোড়া থাকে তবে তার প্রচেষ্টা কমে যাবে। তাহলে আপনি কি করতে পারেন? আপনি যদি নেতা হন, ছোট দলগুলির সাথে মিটিং করার চেষ্টা করুন। বড় মিটিং এড়িয়ে ছোট ছোট সেক্টরের সঙ্গে কাজ করুন। যদি এটি সম্ভব না হয়, বড় দলকে যতটা সম্ভব ছোট ছোট দলে ভাগ করুন। দলের মধ্যে সহযোগিতা নিশ্চিত করতে মাল্টি স্পেশালাইজেশন টিম তৈরি করুন। উদাহরণস্বরূপ, একটি টিমে শুধুমাত্র মার্কেটিং স্টাফ, আরেকটি টিমে ইকোনমিস্ট এবং অন্য একটি টিমে ডেভেলপার রাখার পরিবর্তে প্রতিটি টিমে একজন মার্কেটিং বিশেষজ্ঞ, একজন অর্থনীতিবিদ এবং একজন ডেভেলপার রাখুন। তাদের একসঙ্গে কাজ করান। আপনি যদি দলের সদস্য হন, নিশ্চিত করুন যে আপনি এবং আপনার দল নির্দিষ্ট ব্যক্তিগত কাজগুলো সংজ্ঞায়িত করেছেন। এর মাধ্যমে ব্যক্তিগত কর্মক্ষমতাগুলো যতটা সম্ভব দৃশ্যমান হয়। এতে আপনার দল 1 বা 2 সদস্যের ওপর নির্ভর করতে পারবে না। সহজ যুক্তি। আমি আপনাকে 2টি প্রশ্ন করব। ভিডিওটি থামান যদি প্রয়োজন হয়, কিন্তু প্রতারণা করবেন না। আপনার মনে প্রথম যে উত্তর এবং যুক্তি আসে সেটিই বলুন। প্রথম প্রশ্ন, একটি ডিপার্টমেন্টাল স্টোরে একটি পিং পং প্যাডেল এবং একটি প্লাস্টিক বলের মূল্য মোট $1.10। যদি প্যাডেলের দাম বলের চেয়ে $1 বেশি হয় তবে বলটির দাম কত? দ্বিতীয় প্রশ্ন, একটি টেক্সটাইল ফ্যাক্টরিতে 5টি মেশিন ঠিক 5 মিনিটে 5টি শার্ট তৈরি করে। তাহলে 1টি মেশিন 1টি শার্ট তৈরি করতে কত মিনিট সময় নেবে? এখন এই প্রশ্নগুলোর জন্য সাধারণত কিছু স্বাভাবিক উত্তর মনের মধ্যে দ্রুত চলে আসে। হয়তো আপনার মনেও এই উত্তরগুলো এসেছে। প্রথম প্রশ্নের উত্তর 10 সেন্ট, দ্বিতীয় প্রশ্নের উত্তর 1 মিনিট। কিন্তু এই উত্তরগুলো ভুল। সঠিক উত্তর হল প্রথম প্রশ্নের জন্য 5 সেন্ট, দ্বিতীয় প্রশ্নের জন্য 5 মিনিট। আমাদের মস্তিষ্ক প্রথমে কেন ভুল এবং স্বাভাবিক উত্তরগুলো চিন্তা করে তার একটি পরিষ্কার কারণ রয়েছে। আমরা মূলত যে শব্দগুলো বারবার শুনি সেগুলোর উপর মনোযোগ দিই। উদাহরণস্বরূপ, আমরা 5 বারবার শুনেছি বলে এক শব্দটিও বারবার মনে করি ভাবার আগেই। বৈজ্ঞানিক ব্যাখ্যা, ভাবনা আমাদের জন্য অনুভূতির চেয়ে বেশি ক্লান্তিকর। তাই আমরা সাধারণত অনুভূতির ওপর নির্ভর করি যতক্ষণ না চিন্তা করার জন্য সত্যিকারের প্রয়োজন হয়। এটি বোঝা সহজ, কিন্তু এটি আপনার জীবনে কিভাবে প্রভাব ফেলে তা অনুমান করা কঠিন। আমাদের অনুভূতি প্রায়ই আমাদের প্রশ্নগুলো বিশ্লেষণ করা থেকে বিরত রাখে এবং আমাদেরকে যুক্তির চেয়ে আবেগের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। তাহলে আপনি কি করতে পারেন? যদি কোনো বিষয়ে আপনার অনুভূতি খুব তীব্র হয়, তবে শুধুমাত্র অনুভূতির ওপর নির্ভর করবেন না। 1 মিনিট থামুন এবং নিজেকে জিজ্ঞাসা করুন, আপনি কি আপনার আবেগকে আপনার যুক্তিকে আচ্ছন্ন করতে দিচ্ছেন? যখন আপনি কেনাকাটা করছেন, একজন বিক্রেতা হয়তো আপনাকে প্রভাবিত করার জন্য খুব সক্রিয়ভাবে চেষ্টা করতে পারে যাতে আপনি চিন্তা করার সময় পাওয়ার আগেই কোনো আকস্মিক কেনাকাটা করে ফেলেন। বিক্রয় সাইটগুলিও এটি করে, যেমন আপনার কাছে এই ছাড়কৃত মূল্যে কেনার জন্য মাত্র 3 মিনিট সময় রয়েছে। মনে রাখুন, আপনাকে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে হবে না। এমনকি যদি আপনার অনুভূতি আপনাকে কিছু কিনতে বলে, তবুও কয়েক মিনিট সময় নিন এবং বিষয়টি যুক্তিসঙ্গতভাবে চিন্তা করুন। তবে কখনো ভুলবেন না, সবকিছু যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয় এবং কখনো কখনো তা উচিত নয়। যদি আপনি চেষ্টা করেও শক্তিশালী অনুভূতিকে উপেক্ষা করার কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে না পান, তবে এটি উপেক্ষা করবেন না। আমাদের আবেগও আমাদের রক্ষা করার জন্য সূক্ষ্মভাবে তৈরি। সামাজিক তুলনার পক্ষপাত, সোশ্যাল কম্প্যারিসন বেয়াস। ধরুন, আপনি একজন সেক্রেটারি হিসেবে কাজ করছেন। আপনি আপনার দক্ষতা এবং দুর্বলতাগুলো সম্পর্কে খুব ভালোভাবেই জানেন। আপনি জানেন যে আপনি অত্যন্ত সংগঠিত এবং দারুণভাবে কথা বলতে পারেন। তবে আপনি এখনও ফ্রেঞ্চ ভাষায় দুর্বল এবং খুব বেশি খুঁটিনাটি বিষয়ে মনোযোগী নন। একদিন আপনার বস বুঝতে পারেন যে আপনি অতিরিক্ত কাজের চাপের মধ্যে রয়েছেন। এই চাপ কমানোর জন্য তিনি আপনাকে একজন সহকারী সেক্রেটারি নিয়োগ করার জন্য সাহায্য করতে বলেন। প্রথম প্রার্থী জর্ডান একটু অগোছালো এবং নার্ভাস।
তবে তিনি আপনার মতোই অত্যন্ত সংগঠিত এবং স্বীকার করেন যে ফ্রেঞ্চ ভাষা শেখার ক্ষেত্রে আপনার মতোই সংগ্রাম করছেন। দ্বিতীয় প্রার্থী বারবারা, আত্মবিশ্বাসী এবং অফিসে ঢোকার পর থেকেই আপনার বসের সঙ্গে অনর্গল ফ্রেঞ্চে কথা বলছেন। আপনার বস যখন আপনাকে জিজ্ঞাসা করেন আপনি কাকে সবচেয়ে পছন্দ করেন, তখন আপনি জর্ডান নাকি বারবারাকে বেছে নেবেন। যদি আপনি বেশিরভাগ মানুষের মতো হন, তবে আপনি সম্ভবত জর্ডানকে বেছে নিয়েছেন, সেই অগোছালো, অনিরাপদ প্রার্থীকে, যিনি আপনার চাকরির জন্য কোনো হুমকি নয় কারণ তার ফ্রেঞ্চ আপনার মতোই খারাপ। আপনার মনে হতে পারে এই সিদ্ধান্তটি অনিরাপত্তা, প্রতিযোগিতা, ঈর্ষা বা স্মার্টনেস থেকে এসেছে। হ্যাঁ, এগুলো হতে পারে প্রভাবক কারণ, কিন্তু এর মূলে রয়েছে সামাজিক তুলনার পক্ষপাত। এটি সেই প্রবণতা যেখানে আপনি এমন ব্যক্তিকে সাহায্য করতে চান না, যিনি হয়তো আপনাকে ছাড়িয়ে যেতে পারেন, এমনকি এটি দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি করলেও। কিন্তু আপনি বলতে পারেন, আমি তো শুধু আমার চাকরির জন্যই চিন্তা করছি। ঠিক আছে, নিজেকে এই কথা বলুন যখন আপনার কোম্পানি ফ্রেঞ্চ ভাষী দেশগুলোর সব ক্লায়েন্ট হারাবে কারণ আপনি তাদের সঙ্গে সঠিকভাবে যোগাযোগ করতে পারেননি। সামাজিক তুলনার পক্ষপাত শুধু ব্যক্তিগত ক্ষেত্রে নয়, এটি কোম্পানি, বিজ্ঞান, এমনকি বন্ধুত্ব এবং প্রেমের সম্পর্কের জন্যও ক্ষতিকারক। বিজনেস অ্যাডভাইজার গাই কাওয়াসাকি বলেছেন, ক্যাটাগরির খেলোয়াড়রা নিজেদের চেয়ে ভালো ব্যক্তিদের নিয়োগ করে। পে ক্যাটাগরির খেলোয়াড়রা ক্যাটাগরির লোকদের নিয়োগ করে যাতে তারা নিজেদের তাদের চেয়ে শ্রেষ্ঠ ভাবতে পারে। আর কি ক্যাটাগরির খেলোয়াড়রা ক্যাটাগরির লোকদের নিয়োগ করে। অর্থাৎ যদি আপনি বে ক্যাটাগরির লোকদের নিয়োগ দিয়ে শুরু করেন, তাহলে শেষে আপনি ক্যাটাগরির লোকদের সঙ্গে শেষ করবেন। তাহলে আপনি কি করতে পারেন? আপনার চেয়ে ভালো মানুষদের নিয়োগ করুন যতবার সম্ভব। এমন মানুষদের সাহায্য করুন যাতে তারা উন্নতি করতে পারে। আপনি যত বেশি অন্যদের সাহায্য করবেন, আপনার চারপাশের দুনিয়াটাও তত ভালো হয়ে উঠবে। আপনি এর ফলাফলও পাবেন। অন্যদের সাফল্যে খুশি হন। আপনার বন্ধু যদি আপনার চেয়ে বেশি অর্থ উপার্জন করে, দারুণ। আপনার সহকর্মী যদি পদোন্নতি পান, অসাধারণ। তাদের থেকে শিখুন যাতে আপনিও আরও সফল হতে পারেন। এবং এটিই শেষ পর্ব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।